সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় স্বাস্থ্যসেবার মান, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ইকবাল আরসালান, মহাসচিব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। মাঝখানে আছেন অধ্যাপক ডাক্তার রশিদে মাহবুব, সভাপতি স্বাস্থ্য অধিকার আন্দোলন, এবং ওই প্রান্তে আছেন অধ্যাপক আবু আমর ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে গ্রেপ্তার নিষিদ্ধ করল আপিল বিভাগ। মামলার নথি পর্যালোচনা ছাড়া দেয়া যাবে না রিমান্ড আদেশ। দুর্নীতির 2 মামলায় আদালতে বিএনপি নেত্রী বেগম জিয়ার হাজিরা। দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে জেরা। স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশের দাবি, আলোচনা ব্যর্থ হওয়ার পরই এ উচ্ছেদ অভিযান। রাজধানীর সায়েন্স ক্লাব এলাকা থেকে অপহরণের 1 মাসেও হদিস মেলেনি এক চিকিৎসকের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পরিবারের। এবং নির্বাচনী ফল ঘোষণার পরদিন থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, পুলিশের ধরপাকড়, ক্যালিফোর্নিয়ায় বিচ্ছিন্নতার আন্দোলন জোরদার। আমাকে একটু বলবেন, সেবার মান নিয়ে এত প্রতিষ্ঠান এই দেশে হয়ে গেছে, এত বেড়ে গেছে, হ্যাঁ, মানের নামে প্রচুর টাকা চলে যাচ্ছে, কিন্তু যে যারা রোগী যারা আছেন, সাধারণ মানুষ যারা চিকিৎসা নিতে যাচ্ছেন, তারা কিন্তু সবসময় জন্য অভিযোগ করছেন যে মানটা কোনো মতেই তারা যেটা চাচ্ছেন সেটা না। ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে তার পপুলেশন যারা হাসপাতালে যাচ্ছে তার কত পার্সেন্ট লোক এই অভিযোগটা করছেন, এবং আপনি যদি লক্ষ্য করেন যে মানের বিষয়ে বা হাসপাতালগুলোতে যে পরিবেশের বিষয়ে যারা কমপ্লেন করছেন 2 রকমের। একটা হচ্ছে যে যারা আপনার অ্যাফ্লুয়েন্ট গ্রুপ, যারা বাইরের দৃশ্যপট দেখে এসছেন, তারা ওটার সাথে তুলনা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাসপাতালগুলোতে ধরেন যে ঢাকা মেডিকেল কলেজ 2700 বেডের হাসপাতালে প্রায় আপনার 3800 রুগী থাকে। ন্যাচারালি আপনার রুগীরা ফ্লোরে থাকে, এক রুগীকে, বিশেষ করে গাইনি এবং পেডিয়াট্রিক্সে এক রুগীকে 2-3 জনকে ভর্তি দেওয়া হয় এক বেডে এরকম 2-3 জন রুগীকে ভর্তি দেওয়া হয়, যে তাদেরকে ফেরত দেওয়া হয় না। এখন এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনার সামগ্রিকভাবে যে মানের বিষয়টা, সেটা হচ্ছে যে রোগীরা যখন ডাক্তারের কাছে আসেন তখন তাদের যে রিসিভ করা এবং তাদেরকে যে সময় দেওয়া, এই বিষয়টা কিন্তু আপনি যদি দেখেন যে চিকিৎসার মান, মানে দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট প্রসিডিউর, তাহলে দেখবেন যে আগের থেকে কিন্তু অনেক উন্নয়ন ঘটেছে। যেমন বাংলাদেশে কোনো সময় আপনার আপনার হৃদরোগের চিকিৎসাও একসময় হতো না, কিন্তু এখন হৃদরোগের সমস্ত চিকিৎসা হচ্ছে। আপনার নিউরোসার্জারি, নিউরোলজির, আপনার ইনভেনশনাল ইন্টারফারেন্স পর্যন্ত করা হচ্ছে। সেটা বিবেচনা যদি করেন, আপনার চিকিৎসার মান, গুণগত মান কিন্তু বেড়ে চলেছে। এই জায়গাগুলো ডেফিসিয়েন্সি আছে, সেই ডেফিসিয়েন্সিরও কতগুলো সীমাবদ্ধতা আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ, রুগীদেরকে চিকিৎসকরা ঠিকমতো সময় দিচ্ছেন না, বা যেটুকু সময় দেওয়া প্রয়োজন সেটুকু তারা দিচ্ছেন না, সেটারও কারণ হচ্ছে যে আমাদের পর্যাপ্ত যে আপনার নাই, আপনার দ্যাট ইজ স্পেশালিস্ট নাই, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থায় যে রেফারেল সিস্টেম, এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। যদি রেফারেল সিস্টেমটা এস্টাবলিশ করা যেত, আর সাফিসিয়েন্ট নাম্বার অফ ডক্টরস আমরা যদি করতে পারতাম, তাহলে একটা হতো। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই সেন্ট্রাল হাসপাতালগুলোর উপরে চাপ বৃদ্ধি পাচ্ছে, যেহেতু পেরিফেরির হাসপাতালগুলোতে আপনার ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং আপনার আমি বলবো যে ম্যানেজেরিয়াল অথবা হিউম্যান রিসোর্সের যে ডিস্ট্রিবিউশন, এগুলো এত ম্যাল ডিস্ট্রিবিউশন যে ওইখানে যে আপনার প্রপারলি যারা আছেন তারাও সার্ভিস দিতে পারছেন না,
আবার রুগীরাও সার্ভিস পাচ্ছেন না, যার ফলে হচ্ছে যে সেন্ট্রাল যে হাসপাতালগুলোর উপরে লোড পড়ে যাচ্ছে, হ্যাঁ টারশিয়ারি হাসপাতালগুলোতে লোড পড়ে যাচ্ছে, যার ফলে যে লোকগুলো কাজ করছেন তাদের উপরে এত বেশি লোড যে তারা আসলে রোগীদেরকে ওইভাবে হ্যাঁ মানে রোগীরা যেভাবে সময়টা চান মানে ডাক্তারদের কাছে, যেমন ধরেন যে আউটডোরে একজন চিকিৎসক মানে কোনো হাসপাতালে 100-150 রোগী দেখেন, তো 100-150 রোগী এই স্বল্প সময়ের মধ্যে আপনার তাকে তার কাঙ্ক্ষিত সময় দেওয়া, ইট ইজ মানে হিউম্যানলি ইম্পসিবল, নেক্সট ইম্পসিবল টাস্ক। এই সমস্ত যে সামগ্রিক বিষয়গুলো আসলে এখানে আপনার সম্পৃক্ত। তো আপনার হচ্ছে যে আমরা এখন এগুলো যদি আপনার যে সিচুয়েশন অ্যানালাইসিস করে যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেকখানি আমরা এই জায়গার থেকে বেরোয় আসতে পারবো। স্যার, উনি যেটা বললেন যে সরকারি হাসপাতালের উনি একটা চিত্র করলেন এবং উনি বললেন যে মোটামুটি আগে গুণগত দিক থেকে আগে যে জিনিসগুলো হতো না এখন এটা হচ্ছে, কিন্তু আপনার কি মনে হয় স্যার যে বেসরকারি যে হাসপাতালগুলো আছে যে সেই জায়গায় মানে যেটা আপনারা আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী নিয়ম অনুযায়ী যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলো আছে? এখানে দুটো জিনিস আছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আর কোয়ালিটি ট্রিটমেন্ট। ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কিন্তু একটা ভিন্ন জিনিস, এবং তা কিন্তু চিকিৎসার মান সম্পন্ন না হলেও ক্লায়েন্ট স্যাটিসফাইড হতে পারে, কারণ ক্লায়েন্টের সাথে কানেক্টিভিটি বা ইন্টারাকশনটা হয়। সরকারি হাসপাতালে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা কম্পারেটিভলি কম, কারণ ইট ইজ ওভার বার্ডেন, এবং সেখানে আপনার তাদের সাথে ওইভাবে সম্পর্কটা গড়ে ওঠে না। এখানে একটা শব্দ দিয়ে আমি আপনাকে বুঝাই, সেটা হচ্ছে ওখানে যে রুগীগুলো থাকে তাদের নামও আমাদের মনে থাকে না, অমুক বেড অমুক রোগ, তো এটা কিন্তু তাদের সাথে ওই যে ফ্রেমটা, কিন্তু মূল জায়গাটা কিন্তু দরকার ছিল ওই লোকটার সাথে আমার কানেক্টিভিটি। ওই কানেক্টিভিটিটা সরকারি হাসপাতালে ওভারবার্ডেনের জন্য হতে পারে না। কোয়ালিটি চিকিৎসার কতগুলো ফ্রেম আছে, সেই ফ্রেমটা তৃতীয় বিশ্বেই নাই, শব্দটা এইভাবে চলে আসে। তৃতীয় বিশ্বে নাই কেন? কারণ কোয়ালিটি স্যাটিসফ্যাকশন কতগুলো প্রোটোকল লাগে যে কি ফ্রেমে চিকিৎসাটা করবে। আমাদের এখানে কিন্তু আমরা যে চিকিৎসাটা দিই, আমাদের গতানুগতিক অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে যে শিক্ষা, সেই ফ্রেমটা কিন্তু এটা যে স্ট্রাকচার ফ্রেমে এটা কিন্তু আমরা আনতে পারিনি, এবং এটা আনতে গেলে ইনস্টিটিউশনাল একটা ভূমিকা থাকবে, অ্যাট দি সেম টাইম গভর্নমেন্টের একটা নজরদারি লাগবে। সেজন্য কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের যে জায়গাটা সেটা হচ্ছে না। বেসরকারিতে ওটা তো আপনি প্রথম শর্তই হচ্ছে যেটা বিজনেস এরিয়া, সুতরাং ওখানে কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হবে কি হবে না, আমার কিন্তু মূল লক্ষ্য ব্যবসা। সুতরাং ব্যবসার জায়গায় যেই জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু আপনার অ্যাবিউজ হয়, কিন্তু সরকারি হাসপাতালে নেগলিজেন্স থাকতে পারে কিন্তু অ্যাবিউজ নাই। চিকিৎসাতে আবার একটা অ্যাবিউজের ব্যাপার আছে, তো অ্যাবিউজটা কিন্তু বেসরকারিতে সম্ভব, কারণ আমি যদি একটা সার্জারি করি আই উইল গেট সাম মোর মানি, কিন্তু সরকারি হাসপাতালে তো আমার পয়সা নেই, সুতরাং আমি কিন্তু নেগলেক্ট আছে, ঠিক আছে বসে দেখো। সুতরাং এই কোয়ালিটি অ্যাসুরেন্সে যেটা আগের চেয়ে বাড়ছে, আমার এখানে যেটা আমি বলবো কোয়ালিটিভলি আগের চেয়ে কিন্তু বাড়ছে, বেটার হচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালের বাজেটের যে ফ্রেমটা, সেই ফ্রেমটা দুর্বল, এবং সরকারি হাসপাতালে কিন্তু ওই বাজেটারি প্রভিশনের জন্যই আপনার এই কাজগুলো করা যায় না। আর বেসরকারি হাসপাতালে যেটা আপনি বললাম যে অ্যাবিউজ, আমার কয়টা পরীক্ষা হবে না হবে এর উপরে কিন্তু অনেক কিছু এখানে নির্ভর করে ব্যবসাটা, কিন্তু ওই পরীক্ষাগুলোর প্রয়োজন কিনা সেটা কিন্তু আপনার যে যদি এখন দেখা যায় আমি 100টা সিটি স্ক্যান করলাম, তার মধ্যে 10টা সিটি স্ক্যানে আমি কিছু পাইলাম, 95 পাইলাম না, তাহলে এই ব্লেমটা আমি কাকে দিব? ডেফিনেটলি বাই ডক্টর ইজ আনকোয়ালিফাইড, কারণ সে তো ক্লিনিক্যাল সাইন সিমটম দেখেই এটা পাঠাবে, কিন্তু এখানে কিন্তু ক্লিনিক্যাল সাইন সিমটমের বেসরকারিতে ওরিয়েন্টেশনের চেয়ে পয়সাটা ড্রাইভিং এখানে বেশি যায়, সুতরাং ইনভেস্টিগেশন আদার্স এবং অ্যাবিউজগুলো হয়। আরও কতগুলো আছে, এটার সাথে আরও কতগুলো আনুষঙ্গিকতা আমাদের আছে। কোয়ালিটি বাংলাদেশের আজকে ল্যাবরেটরির জন্য যে রিয়েজেন্ট, যে যন্ত্রপাতি আমদানি করা হয়, এটা কোয়ালিটি কিনা, এটারও তো কোয়ালিটি অ্যাসুরেন্সের কোনো স্কোপ নাই। আপনার রিয়েজেন্ট বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে বেচতেছে একই রিয়েজেন্ট, তাহলে কোনটা আপনি কোয়ালিটি করবেন? বাংলাদেশের নিজস্ব কোনো কোয়ালিটি কিন্তু আমরা নির্ণয় করে দেইনি। যেমন আজকে আপনি যদি আরও বলি, আপনার যেটা আমরা সার্জিক্যালে আপনি যে স্টেন্টিং এ যেটা আমরা বলি, সেই রিংটা
কোন দেশের ঋণটা আমি কোয়ালিটি বলবো, ওটা যে আমার অন্য জায়গা থেকে তৈরি করে আনা না আমি তো জানি না। এগুলো যখন ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট লাইসেন্স মানে ইম্পোর্ট লাইসেন্সে আসতেছে, কিন্তু ইম্পোর্টের ওইখানে তো আমার এটা কোয়ালিটি অ্যাসুরেন্স করা নাই। বিদেশে ঔষধ আসতে গেলে কিন্তু একটা ফ্রেমে আসে, কিন্তু এই জিনিসগুলো আপনি কলকাতা থেকে আনছেন না চায়না থেকে আনছেন না কেরানীগঞ্জ থেকে আনছেন, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু সে। তো কোয়ালিটিটা আমি আবারও বলছি, এখানে সরকারের যে দায়বদ্ধতাটা আছে সেই দায়বদ্ধতা তার বাজেটারি প্রভিশন, লোকবল, ওরিয়েন্টেশন, ইনস্টিটিউশনাল ফ্রেম কোনোটাই এখানে আপ টু স্যাটিসফ্যাক্টরি লেভেল নাই বলে এই জায়গাটাতে কিন্তু দুর্বলতা আছে। স্যার আপনাকে যাওয়ার একটা টেলিফোন নিয়ে নিই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হোসেনদীর মনোহরদী থেকে বলছি, হারুনুর রশিদ। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, একটা ডক্টর যখন ক্লিনিকে রুগী দেখেন তখন সে 10 থেকে 15 মিনিট একটা রুগীকে জিজ্ঞাসা করেন, এবং সেই ডক্টর যদি সরকারি হসপিটালে আপনার টিভির ভলিউমটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে আমরা পরিষ্কার শুনতে পেতাম। আচ্ছা ঠিক আছে স্যার। জি, একটা ডক্টর যখন ক্লিনিকে বসে এবং একটা রোগীকে দেখে তখন 10 থেকে 15 মিনিট জিজ্ঞাসাবাদ করে একটা ডক্টর। আর ওই ডক্টরটি যদি সে কোনো গভর্নমেন্ট হাসপাতালে চাকরি করে ওইখানে রুগী দেখেন, তাহলে 1 থেকে 2 মিনিটের মধ্যেই সে মানে একটা রুগীকে দেখেন, সেটা কি সেবার মানের জন্য নাকি তাদের টাকার মানের জন্য দেখছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা ডক্টর যখন ক্লিনিকে বসেন দেখা গেছে যে 500, 700, 800, কোন কোন ডক্টর 1500 টাকা পর্যন্ত ভিজিট নিচ্ছে। ওই টাকাটা নেওয়ার জন্য মেডিকেল অ্যাসোসিয়েশনের কোন নীতিমালা আছে কি? আর যদি না থাকে তাহলে আমাদের আপনাকে ধন্যবাদ। এটা ইকবাল হোসেনকে বলবো হ্যাঁ ইয়ে করার জন্য। তার আগে স্যার আপনি আমাকে বলেন, উনি যেটা বললেন যে সরকারি হাসপাতালে যে ইয়েটা আছে, পাশাপাশি উনি বলেন যে বেসরকারি হাসপাতালগুলো, আপনার দৃষ্টিতে কি স্যার? না, আমিও একমত। ওনারা যেটা বলছেন যে আমাদের দেশে আগের চাইতে চিকিৎসা ব্যবস্থার মানটা, কোয়ালিটিটা উন্নত হয়েছে, এটা সত্য। আপনি ওই ফেসিলিটিসগুলো যদি দেখেন, অনেকগুলো হাসপাতাল হয়েছে, কিন্তু গত 7-8 বছরে আমরা অনেকগুলো হাসপাতাল দেখি সরকারি পর্যায়ে। বেসরকারি কথা বাদই দিলাম, বেসরকারির মধ্যে যেহেতু একটা বাণিজ্যিক ব্যাপার আছে, অতএব সেখানে ওই হোটেল ব্যবসার মতো ক্লিনিকের ব্যবসা বাড়বে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যদি সরকারি হাসপাতালগুলো দেখেন, যে অনেকগুলো হাসপাতাল ঢাকা শহরেই ধরুন 4টা বড় বড় হাসপাতাল হয়ে গেছে এবং সেখানে প্রচুর রোগী যাচ্ছে। দ্বিতীয় হলো, যেগুলো নাকি 31 বেডের হাসপাতাল ছিল সেগুলো 50 হয়েছে, 250 বেডের 100 বেডের হাসপাতাল 250 হয়েছে, 250 বেডের হাসপাতাল 500 হয়েছে, 500 বেডের হাসপাতাল 1000 হয়েছে। ঢাকা মেডিকেলে যেটা আমাদের ইকবাল ভাই একটু আগে বললেন যে 2700 রোগীর ক্যাপাসিটি, এটা তো ছিল না, নতুন বিল্ডিংটা করার পরে 2700 হয়েছে। তো এই যে ফেসিলিটিস বাড়াতে আগে যে প্রচন্ড চাপটা ছিল, এবং যেটা আমাদের প্রশ্নকর্তা একটু আগে প্রথম প্রশ্নটা ছিল 2 মিনিট করে দেখেন, এটা কিন্তু স্বাভাবিক যে অনেক রোগী থাকলে এবং যখন নাকি স্পেশালিস্ট ডক্টর থাকেন না, আমাদের কিন্তু জুনিয়র ডাক্তার বহু, কিন্তু ওই স্পেশালিস্ট পর্যায়ে ডাক্তার না থাকাতে, কম থাকাতে স্বাভাবিকভাবেই তার উপরে চাপটা বেশি পড়ে, এবং পার পার্সন ওই ইন্টারভিউ বলেন বা কোশ্চেন করা ডায়াগনোসিসের পর্যায়টুকু, এই সময়টুকু কম থাকে। কিন্তু এখন কিন্তু এটা বাড়ছে। আমরা কিছুদিন আগে একটা জরিপ করেছিলাম, ইউনিসেফের একটা জরিপ ছিল আজ থেকে 10 বছর আগের, এবং সেখানে দেখা গিয়েছিল যে 2 মিনিটের কিছু কম সময় একটা রোগীকে দেখা যেতে পারে সরকারি ফেসিলিটিতে। কিন্তু এখন এটা বেড়েছে, এখন এটা ডাবলেরও একটু বেশি। আমার আরেকটা বিষয় অবজারভেশনের মধ্যে আছে, সেটা হলো যে কিছুদিন আগে রোগীরা যারা ভর্তি হয় তাদেরকে কিন্তু খাবারটা ডাবল করে দেওয়া হয়েছে বরাদ্দ, এবং এই যে ডাবল করে দেওয়া একটা গরিব মানুষগুলোর জন্য বিরাট একটা সুবিধা। সরকারি হাসপাতালে কিন্তু গরিব মানুষেরাই যাচ্ছেন, এবং এখন পর্যন্ত বাংলাদেশের যে গরিব মানুষগুলোর চিকিৎসার ভরসাস্থল কিন্তু এই সরকারি হাসপাতালে। বেসরকারিতে কিন্তু গরিবরা, পাশাপাশি ডাক্তারগুলোই কিন্তু এই স্পেশালাইজড ডাক্তারগুলোই কিন্তু পুরো বাংলাদেশের লোকের একমাত্র ভরসা। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে আপনি এই যে রোগীকে ফেরত দিচ্ছেন না, যদি এমন হতো যে ফ্লোরে রাখবো না বা এক বেডে 2 জন রাখবো না, তাহলে কিন্তু অনেক রোগীকে ফেরত দিতে হতো। 2700 রোগীর জায়গায় যখন 3800 বা 4000 রোগী রাখা হয়, তখন স্বাভাবিকভাবেই কিছু বারান্দায় ফ্লোরে রাখতে হয়। আপনি ভাবুন, যদি তাকে ওখানে না রেখে যদি বলা হতো যে না, জায়গা হচ্ছে না, তুমি চলে যাও, তাহলে কিন্তু সে একেবারেই সেবা থেকে বঞ্চিত। ফ্লোরে থাকলেও
তার হয়তো কিছুটা অসুবিধা হচ্ছে, কিন্তু সে যে সেবাটুকু কিছুটা মিনিমাম সেবাটুকু পাচ্ছে একটা গরিব মানুষের পক্ষে। এক্স্যাক্টলি। তবে এখানে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো ক্লিনিকে যখন নাকি একটা লোক যায়, যেহেতু সেখানে একটা ব্যবসায়িক মনোবৃত্তি আছে, সেই কারণে ডাক্তার কিন্তু তার কাছ থেকে 10 মিনিট কেন 15 মিনিট কেন দরকার হলে আরো সময় বেশি নেবেন। কিন্তু ওই জায়গাটুকুতে আমার আরেকটা জিনিস যেটা হয়, ডায়াগনস্টিক টেস্টের কথা একটু আগে বললেন, অধিকাংশ বেহুদা, এবিউজ, অনাবশ্যক, অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট কিন্তু ওই বেসরকারিগুলোতেই বেশি পাওয়া যায়। সরকারিতে কিন্তু আপনি কতগুলো অনাবশ্যক টেস্ট আপনি পাবেন না। তারপরেও এই জায়গায় সারারা যেটা বললেন যে আমাদের কিছু কিছু এবিউজ আছে, এগুলো নিশ্চয়ই আমাদের ধীরে ধীরে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এখন পর্যন্ত সরকারি যে মানটুকু, সেই মানটুকু যে একেবারে বেস্ট সেটা বলা যাবে না, কিন্তু আমরা এটা বলতে পারি আমাদের বিভিন্ন তথ্যগুলো, ফিগারগুলো তাই বলে, ডাটাগুলো তাই বলে যে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে যে সেবাটুকু আছে, আমরা তো কদিন আগে মাত্র নিম্ন মধ্যম আয়ে গেলাম, কিন্তু কিছুদিন আগেও তো আমরা এই স্বল্পোন্নত দেশে ছিলাম। সেখানে কিন্তু আমাদের আপনি দেখুন মাতৃমৃত্যুর হার কমে গেছে, শিশু মৃত্যুর হার কমেছে, নবজাতকদের মৃত্যুর হার কমেছে। এইভাবে যদি আমরা দেখি, যক্ষা 94% এখন কিউরেবল। আপনার কালাজ্বর নাই, কালাজ্বরের একেবারে এখন একটা ডেথ হচ্ছে না কালাজ্বরে। আপনি যদি দেখেন যে গড় আয়ু এটা বেড়েছে 70.2, তার মানে ক্যালোরি ইনটেক আগে যেটা ছিল 1600-1700 জায়গায়, সেইটা এখন বেড়ে হয়েছে 2160 এবং 2400। আমরা যদি গড়ে ধরি 2200 যদি ধরি, 2300 না ধরলাম, 2200 যদি ধরি, এটা একটা সুস্থ বাঙালি একজন অ্যাডাল্টের জন্য, প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। এবং এই জায়গাটাতে এই যে তার যে ফুড ইনটেকটা বাড়লো, মানে ক্যালোরিটা বাড়লো, একই সঙ্গে তার কিছু অর্থনৈতিক আগের চাইতে আয়টা বেড়েছে, একই সঙ্গে যেটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে স্বাস্থ্যটা সে আরেকটু বেশি বেশি সেবা পাচ্ছে, এর ফলে তার কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে আরো ভালো করে। একটা আমি ফার্মাসিস্ট হিসেবে একটা জায়গাতে আমি ড্রব্যাকস দেখি এখনো, যেটা রয়ে গেছে, সেটা হলো যে ওষুধের ব্যাপারটা নিয়ে তারা কিন্তু প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লেখা থাকে সবগুলো ওষুধ তারা পায় না। সরকার কিন্তু লাল সবুজ লেবেল দিয়ে দিয়েছেন, বিক্রির জন্য নয়, সরকারি ওষুধ, এটা বলে দিয়েছেন। বলেছেন যে এই ওষুধ যদি কোথাও বাইরে পাওয়া যায়, বিক্রি হয়, তাহলে দণ্ডনীয় অপরাধ। তারপরেও কিন্তু প্রতিটা হাসপাতালেরই সামনের দোকানগুলোতেই এটা পাওয়া যায়। তার মানে হলো এক শ্রেণীর কর্মচারী পকেটে করে বিভিন্নভাবে নানানভাবে কিছু কিছু ওষুধ পাচার করে, কিন্তু সেটাও কিন্তু আগের চাইতে কম। কিন্তু আমি যেটা বলতে চাই যে একটা ওষুধে বাইরে যাবে কেন, এক। দুই হচ্ছে ওখানে আপনি শুধু ওষুধ দিলেই কিন্তু সার্ভিসটা দেওয়া হচ্ছে না। ওষুধ মানে হচ্ছে একটা এফেক্টিভ থেরাপিউটিক এজেন্ট, যেটা খেলে বা ব্যবহার করলে চিকিৎসার রোগমুক্ত পাওয়া যাবে। দুই, সে ওষুধটা কোথায় রাখবে, সে ওষুধটা খাওয়ার সময় কি ধরনের খাবার খাবে, সে ওষুধটাকে যে নিচ্ছে এখানে তার আরো কোনো ইনফরমেশন দরকার, অর্থাৎ ড্রাগ ইনফরমেশন। এইটা ছাড়া কিন্তু কোনো ওষুধ হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ডেফিনেশন আছে ড্রাগের, সেখানে বলা হচ্ছে যে ওষুধ হচ্ছে সেইটাই যা নাকি রোগ সারায়, একই সঙ্গে যার সম্পর্কে জানা আছে, ড্রাগ ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা রোগীকে দিতে হবে। এটা কে দেবে? সরকারি হাসপাতালগুলোতে আমাদের ফার্মাসিস্ট বলে যিনি থাকেন, তিনি একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট, তার পক্ষে কিন্তু ড্রাগ ইনফরমেশন দেওয়া সম্ভব না। আমাদের উচিত হচ্ছে হসপিটাল ফার্মেসি চালু করা এবং সেখানে গ্রাজুয়েট ফার্মাসিস্ট, বিফার্ম পাশ করা লোকজনদেরকে রাখতে হবে। এই কথাগুলো কিন্তু আমরা বহুদিন ধরেই বলছি, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়িত হয়নি। আমি মনে করি যে আমরা যদি পরীক্ষামূলকভাবে হলেও যদি আমরা চালু করতে পারি। সালাউদ্দিন ইউসুফ সাহেব 97 সালে যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের আপত্তির কারণে যে হসপিটালের মধ্যে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন হয় কিনা, ডাক্তাররা হসপিটাল চালাচ্ছে, এখন আবার ফার্মাসিস্টরা যাবে, তো সেখানে আমরা বলেছিলাম যে ফার্মাসিস্টরা তো প্রশাসনে যাচ্ছে না, শুধুমাত্র ওই যে জায়গাটুকু, ওষুধের জায়গাটুকু, সেখানে তারা ড্রাগ ইনফরমেশন দেবে। ড্রাগ ইনফরমেশন না দিলে, একটা ওষুধ ঠিকমতো ব্যবহার না করলে এটা বিষ। আমরা মনে করি যে এই জায়গাটাতে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, উনি একটা তো আছে, সেটা হলো যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ করে বেসরকারি যেগুলো ডায়াগনোস্টিক সেন্টারগুলো যে যার মতো করে পয়সা নিয়ে নিচ্ছে। এক তো আপনারা বললেন যে অনর্থক অনাবশ্যক সব টেস্ট দেওয়া হচ্ছে, এবং একই ইয়াতে ঢাকা মেডিকেলে যা নিচ্ছে সরকারি একটা হাসপাতালে, আর এক জায়গায় 4 গুণ 5 গুণ পর্যন্ত হচ্ছে। সরকারি কি কোনো নিয়ম কানুন নাই এইটাকে থামানোর? ধন্যবাদ। এটা হচ্ছে যে আমি শেষের থেকে শুরু করি আপনার কথা। সেটা হচ্ছে যে
সরকার 1982 সালে একটা স্বাস্থ্যসেবা আইন করেছিলেন এবং Ordinance সেখানে যেটা ছিল। অর্ডিন্যান্স করে 82 সালে। সেখানে আপনার হচ্ছে যে এগুলো নির্ধারণ করেছিলেন, কিন্তু পরবর্তী সময় এত বছর পরে আর ওটা এখন এটা কি আর কোনো কার্যকর নেই। জি এবং বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা অনেক দিন ধরে এক্সারসাইজ হচ্ছে, ড্রাফট হয়ে গেছে, কিন্তু বিভিন্ন কারণে এটা অগ্রসর হচ্ছে না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটা যে চাচ্ছেন যে দ্রুত সময় যাতে হয়, এটা হচ্ছে যে ওই জায়গাটা, যার ফলে এগুলো হচ্ছে। আর বহুবিধ কারণ আছে আইনগুলো না থাকার কারণে। তা আপনি কি মনে করছেন খুব তাড়াতাড়ি এটা আসবে? এটা না মানুষ এরকম ঝুলতেই থাকবে? না, না, কোন জায়গায় একটা টেস্টের জন্য 2000 টাকা নিচ্ছে, আবার ওটা আরেক জায়গায় নিচ্ছে 800 টাকা। এটা আমি বলি সেটা হচ্ছে যে আশা প্রয়োজন এবং সরকারের উদ্যোগ যেহেতু আছে, আমার বিশ্বাস যে এটা সহসাই হবে। মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে খুবই সিনসিয়ার। যে জিনিসটা এই সংক্রান্ত যে বিষয়গুলো আসছে, একটু যদি সময় দেন তাহলে বলি। আসলে ঘটনা হচ্ছে যে অন্য জায়গায় ঘটনা হয়ে গেছে যে 80-র দশক থেকে আসলে হেলথ যে টেকনোলজিতে এত ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হচ্ছে যে যার ফলে যে চিকিৎসকদের ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে অন দ্য ইনভেস্টিগেশনস। এই যে আপনার সাইকোলজিক্যাল যে ডিপেন্ডেন্স অন যে ইনভেস্টিগেশন, এটা বাংলাদেশের সমস্যা না, এটা গ্লোবাল যে প্রবলেম। আপনি যেখানেই যান, যে দেশেই যান, এই ডিপেন্ডেন্সি বেড়ে গেছে। আমাদের দেশে তো তাও সিলেক্টিভ দেয়। আপনি ইভেন সিঙ্গাপুরে যান, মালয়েশিয়া যান, আপনি দেখবেন যে আপনার ব্লাডের সমস্ত A to Z সমস্ত ইনভেস্টিগেশন ওরা এক স্লটে করে ফেলে। কিন্তু এখানে তো আমাদের তাও ডাক্তাররা হয়তো বিভিন্ন স্লটে তারা আপনার ইনভেস্টিগেশন দেন, এই একটা। আর একটা হচ্ছে যে আপনার আমাদের চিকিৎসকদের, যেমন ধরেন যে সরকারি হাসপাতালে একজন ভাই যে বলেছেন যে প্রাইভেট চেম্বারে তারা 15 মিনিট 20 মিনিট তারা সময় দেন। এটা তো আমি মনে করি যে খুব ভালো। এটা যদি দিয়ে থাকেন চিকিৎসকরা, যে তার মানে তারা রুগীটাকে সঠিকভাবে অ্যাটেন্ড করছেন, তাদের ইতিহাসটা ভালোভাবে নিচ্ছেন, তাদের পরীক্ষা নিরীক্ষা করছেন, যার ফলে রুগীর রোগ নির্ণয়টা সুবিধা হচ্ছে এবং রিলেটিভলি কম ইনভেস্টিগেশন করতে হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে 360 মিনিটের মধ্যে একজন চিকিৎসকের পক্ষে কয়টা রুগী দেখা সম্ভব? তো আমরা যদি ডিস্ট্রিবিউট করি যে 3 মিনিট করে ধরলেও যে আপনার 3-12 যে 36 হয়, যে 120 জন দেখা সম্ভব, কিন্তু চাপ তো অনেক। আর হচ্ছে যে আপনার যে ওই ফিশ নেওয়ার কথা বলেছেন, ফিশ নেওয়ার কথা উনি বলেছেন। এটা কোনো হ্যাঁ, ফিশ নেওয়ার ব্যাপারেও সেটা হলো যে আমাদের যে চিকিৎসকদের যে একটা যে আপত্তি আছে, আপত্তিটা কোথায়? সেটা হচ্ছে যে তারা মনে করেন যে এটা হচ্ছে যে তাদের উপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার মতো। আপনার ধরেন আমি বলি যে সে সাপোজ যে আমি যে আপনার সি গ্রেড ডক্টর, যে রশিদ মাহবুব সাহেব A গ্রেড ডক্টর। এখন যদি আমার ফি 200 টাকা হয় আর ওনার ফি যদি 400 টাকা হয়, তাইলে সমস্ত রুগীগুলো যে আপনার ওনার কাছে চলে যাবে, ওনার পক্ষে চাপ নেওয়া সম্ভব না। এটা যে আপনার এই সমস্যা হচ্ছে বহুবিধ সমস্যা। এখন হচ্ছে যে আপনার অন্যান্য পেশা যেগুলো আছে, সে পেশাগুলোতে কিন্তু কেউ কোথাও ফি নির্ধারণ করে না। শুধুমাত্র চিকিৎসকদের ব্যাপারে ফি নির্ধারণের কথাটা আসে। এটা আপনার হচ্ছে যে চিকিৎসকরা মনে করেন এটা তাদের জন্য অপমানজনক, তারা মনে করেন। কিন্তু যে এইখানে একটা তারা ধরেন যে সরকার একটা ন্যূনতম একটা সিলিং এর মতো করে দিতে পারে, যে এরকম এই ধরনের। যেমন আমি দেখেছি আমার বাবারা যখন চিকিৎসক ছিলেন একদম ছেলেবেলায়, ওনাদের একটা ফি সারা দেশেই, কিন্তু ওই MBBS ডাক্তাররা 4 টাকা নিত, 60-এর দশকের প্রথম দিকে। তারপরে এটা 16 টাকা হলো, তারপরে এরকম ভাবে বাড়তে বাড়তে বেড়ে আসছে, এইভাবে আসে। তখন কিন্তু কোনো আইন ছিল না, তখন কিন্তু অর্ডিন্যান্স ছিল না, কিন্তু সারা দেশের ওই সাতক্ষীরা MR খান স্যার যিনি মারা গেলেন, জাতীয় অধ্যাপক, উনিও 4 টাকা নিতেন। আমার বাবা রাজবাড়িতে বসেও 4 টাকা নিতেন।
উইদাউট হ্যাভিং এনি অর্ডিন্যান্স। তো এখন যে এগুলো যে আপনার আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে সাথে এগুলো ঘটে যাচ্ছে, তো যাই হোক, আর যে জিনিসটা সবচেয়ে অ্যালার্মিং সেটা হচ্ছে যে আপনার এই ফিসের চাইতে যে আপনার এই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আপনি যেটা বলেন, ধরেন যে আপনার বারডেম হাসপাতালে 60 টাকায় ব্লাড গ্লুকোজ করছে, এবং 60 টাকায় ব্লাড গ্লুকোজ করে তারা প্রতিষ্ঠান চালাচ্ছে, সবকিছু করছে। আচ্ছা, একটা প্রাইভেট অর্গানাইজেশন ধরেন যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, তাদের অক্সিলারি এক্সপেন্সেস হয়তো আরো বেশি, ইনসিডেন্টাল এক্সপেন্সেস আরো বেশি, কত গুণ বেশি। তারা এই জিনিসটা 280 টাকা নিচ্ছে, কেউ 300 টাকা নিচ্ছে, কেউ 350 টাকা নিচ্ছে। এটা কোনো যুক্তি আসলে এটা নাই। তাহলে এখানে এটার উপরে সরকার এটার কোনো একটা নিয়ন্ত্রণ থাকা করতে উচিত। পারছে না। না, নিয়ন্ত্রণ থাকা উচিত। যে সরকারের আরেকটা সমস্যা হচ্ছে যে সরকারের তো ইনস্ট্রুমেন্টও নাই। আপনি ধরেন ডিজি অফিস, এই একটু আগে আলোচনা হচ্ছিল যে প্রায় 5000 লাইসেন্স দিয়েছে। 2 বছর। হ্যাঁ, 2 বছরে এখন 5000 লাইসেন্স দিয়েছে। আসলে 5000 দরকার বাংলাদেশে, কিন্তু এই 5000 যে দিল, এর কোয়ালিটি অ্যাসুরেন্স কে করবে, এর আপনার হচ্ছে যে তাদের যে ওভারসি কে করবে, সেই ম্যান পাওয়ার, সেই আপনার ম্যানেজারিয়াল ইয়াটা নাই। আর একটা বিষয় আমি বলবো, রশিদ মাহবুব স্যার বলেছেন যে আপনার স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর বা অপারেটিভ প্রসিডিউর, এই অপারেটিভ প্রসিডিউরটা আসলে আমাদের দেশে নাই। এটা সত্য, থাকা উচিত, এবং কিছু কিছু প্রতিষ্ঠানে কিন্তু হয়েছে। বক্ষব্যাধিতে মোটামুটি ওরা সবগুলো আপনার ডিজিজে করে ফেলেছে। এটা একটা যে এটা হওয়া উচিত, সবাই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত এবং আমাদের ইন্সপায়ার করা উচিত। আর একটা বাজেটের বিষয়টা যেটা বলেছেন, সেটা সামান্য আমি একটু দ্বিমত করবো না শুধু, সেটা হচ্ছে যে দেখেন যে বাজেটের আপনার অ্যামাউন্টের চাইতে আপনার ম্যানেজারিয়াল ইয়াটা বেশি ইম্পর্টেন্ট। কিরকম দেখেন, যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক্সাম্পল দিই। সলিমুল্লাহ মেডিকেল কলেজে যে বাজেট ছিল, সেই বাজেটেই ধরেন একজন পরিচালক পরিবর্তন হওয়ার পরে দেখা গেল যে রুগীদের কোনো ওষুধই কিনতে হচ্ছে না। রুগীরা মানে 3 বেলার জায়গায় 4 বেলা খাওয়া পাচ্ছে, বাজেট কিন্তু সেম একটা। আরেকটা দেখেন যে আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছেন বিভিন্ন জায়গায় যে ক্রয় প্রক্রিয়া, এখন 150 টাকার জিনিস যদি 1500 টাকায় ক্রয় হয়, তাহলে আপনি যতই বাজেট আপনার মাননীয় সরকার বাহাদুর বাড়ান, আমরা তো তখন দেখা যাবে যে আপনার ওই যে পিল ফেরেজ, যেটা এই পিল ফেরেজটা যদি আপনি বন্ধ না করতে পারেন, তার মানে তাহলে শোষে ভূতাত্ম। প্রপার ইউটিলাইজেশন অফ দ্য বাজেটই তো হচ্ছে না। স্যার, আপনার কাছে যাবো, তার একটা টেলিফোন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলেন। আচ্ছা, আদাব। জি, আমার প্রশ্ন অতিথিদের কাছে, যে যখন আমি সরকারি হাসপাতালে আউটডোরে যাচ্ছি, তখন ওনাদের কাছে রোগের বর্ণনা না দিতে ওনারা ওষুধ লিখে ছেড়ে দেন। অথচ ওই ডাক্তারের কাছে যখন আমি যাচ্ছি বাইরে টাকা দিয়ে যখন দেখাতে যাচ্ছি, তখন উনি ওই 10টা প্রশ্ন করে উত্তর নিয়েও পাঠাচ্ছে আমাকে ওই 5টা পরীক্ষাতে। আমি এইটা একটু জানতে চাচ্ছি কারণটা কি। আচ্ছা ঠিক আছে, উনি তো বলেছেন। স্যার, এখানে বলবেন যে এই যে প্রতিষ্ঠানগুলো, এই যে ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে যে যার মতো করে টাকা নিচ্ছে, যে নিয়ন্ত্রণহীন ভাবে, মানুষ তো একদম বিপাকে পড়ে গেছে। এখন আপনি বলছেন যে মডার্ন জিনিসপত্র চলে আসছে, এক তো রেজাল্ট ঠিক মতো হচ্ছে না, 2 নম্বর প্রায় অভিযান চলছে, পাশাপাশি আবার এটা যেটা হয়েছে যে যার মতো করে পয়সা, উনি যেটা বললেন যে এই ইয়াতে এইটার এই রোগটা থামানো যায় কি করে? যাবে না। মানে ও কিন্তু আবার এটাও বলেছে, আমাদের এরকম কোনো ইনস্টিটিউশনাল ফ্রেম নাই যেটা দিয়ে এটা আমরা রেগুলেট করতে পারি। কারণ আমাদের ডিজি হেলথ অফিসের হেলথ সার্ভিসেস হসপিটালের যে লোকটা, উনি একমাত্র লোক যে এই কাজটা করতে পারেন। কিন্তু বাংলাদেশে এই যে ও বললো যে 5000 দিল, এই 5000ও কিন্তু তারই আওতাধীন। ডিস্ট্রিক্টে যদি থাকে, সেখানে হয়তো একজন সিএসকে আছে এম্পাওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে সবকিছু মিলে কিন্তু আবার ডিস্ট্রিক্টে ঠিক মতো হচ্ছে কিনা তার কিন্তু তদারকি নাই, এবং আমরাও কিন্তু কোনো লেআউট প্ল্যান নাই যে এইভাবে আমি তথ্যগুলো চাই। প্রথম কথা হচ্ছে যে হেলথে যেটা 2টো ঘটনা আছে, হেলথে এক্সপেন্সের কথা, মানে চিকিৎসার অন্য দেশের তুলনায় আমার কম, কিন্তু আমার দেশের তুলনায় তো বেশি।
আমার দেশের পার ক্যাপিটা ইনকামের তুলনায় বেশি। সুতরাং এটা কিন্তু একটা ঘটনা। একইভাবে আসছে যে বাজেটের কথাটা কেন আসছে, সেটা হচ্ছে যে আউট অফ পকেটের যে এক্সপেন্সটা আমরা দেখি বাংলাদেশের সাধারণ মানে ইয়াতে, তাতে কিন্তু অনেক বেশি। কারণ মানুষের চিকিৎসার জন্য তো খরচ করতেই হয়, সেটা সরকার দিবে নাকি নিজের পকেট থেকে দিবে, এখানে একটা দ্বন্দ্ব আছে। তো আমার যেটা ধারণা যে মূল জায়গাটাকে যদি আমাকে যদি বলতে বলেন, যে চিকিৎসা ক্ষেত্রটা কিন্তু চলছে একটা পুরানো মডেলের, সেই মডেলটার আমার ইকোনমির সাথে আধুনিক টেকনোলজির সাথে কিন্তু সমন্বয় নাই। সুতরাং আমাকে কিন্তু এই জায়গাটায় রিফর্ম করেন আর রিঅর্গানাইজ করেন, এটা কিন্তু করতে কেউই চায় না, কারণ এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আজকে কেন্দ্রীয়ভূত যে জায়গাটা, সেই জায়গার থেকে কিন্তু এই কারণ ব্যক্তি উদ্যোগে কেউ ভালো করছে, সেটা তো ব্যক্তি, কিন্তু ইনস্টিটিউশনের কোনো ফ্রেম নেই। এখন বাংলাদেশে যেহেতু আবার আমরা বলতেছি আমরা একটা মধ্যবিত্ত আয়ের দেশের দিকে যাচ্ছি, আমার কিন্তু এই সার্ভিস সেক্টরের ডিমান্ড অফুরন্ত। আপনারা যে প্রাইভেট সেক্টর ডেভেলপ করছে, ওখানে দুর্বৃত্তায়িত হচ্ছে, এটা কিন্তু ডিমান্ডের জন্যই। ডিমান্ড যদি না থাকলে তো এটা হতো না। সুতরাং এগুলো কিন্তু পুরো জিনিসটি চলে যাচ্ছে ওই ফ্রেমে। এখন দিস ইজ হাই টাইম। সেই হাই টাইমটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটাকে একটা সুদৃঢ় ফ্রেমের মধ্যে নিয়ে আসা। একটা সমস্যার মধ্যে আমি দেখি, এটা নিয়ে আপনারা আমাদের কাছে যত কথা বলেন, রাজনীতিবিদরা কি বলে আমি কিন্তু তা জানি না। কারণ এখানে যদি পলিটিক্যাল উইলটা না আসে, আমরা পেশাজীবীরা যাই বলি না কেন, এটা কোনো কাজ দিবে না। জনগণের দাবিটা রাজনীতিদের সাথে সম্পৃক্ত হবে। জনগণের দাবিটা কিন্তু ডাক্তারের কাছে না। ডাক্তার আজকে অ্যাবিউজ করছে, সেটা কিন্তু রাজনীতিবিদরা আমাকে ধরতে পারে। জনগণের সাথে ওরা ডিসইন্টিগ্রেটেড, আর আমিও কিন্তু অন্যদিকে। সুতরাং পুরো জিনিসটার রাজনৈতিক হাল-হকিকতের উপর নির্ভর করে। বাংলাদেশে আমাদের যেটা ধারণা, অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, অনেক ডাক্তার নিয়োগ দিচ্ছে, নার্স নিয়োগ দিচ্ছে, কিন্তু কাজটা কিন্তু আমরা যেই ফর্মে চাই সেই ফর্মে হচ্ছে না। এবং এই না হওয়াটার জন্য দায়িত্বটা কিন্তু আমি বলবো অতিমাত্রায় কেন্দ্রীভূত, ফ্লেক্সিবিলিটিটা কম্পারেটিভলি কম। যেই কথাটা আজকে বললো যে আজকাল উপজেলা লেভেল আমার স্পেশালিস্ট আছে, কিন্তু আপনি গিয়ে দেখেন উপজেলা লেভেলে আবার স্পেশালিস্ট সার্ভিসটা আছে কিনা। কারণ ওখানে যে আদার ফ্রেমগুলো দরকার সেগুলো নাই। ডাক্তার বেতন পাচ্ছে, নার্স হয়তো কম আছে, ওয়ার্ড বয় সুইপার আরও কম। এগুলো হিসেবে আমরা যেটা দেখেছি যে টোটাল ইন্টিগ্রেটেড যে ফ্রেমটা সরকারি হাসপাতালগুলো, সেখানে আপনার ওই দুর্যোগের জায়গাটা যাচ্ছে, ব্লেম গেমটা পুরোটা আসছে চিকিৎসকদের উপরে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেসরকারি যে জায়গাটা, এটা যাবে না বলে তো হয় না, জনস্বার্থ তো আপনাকে করতে হবে। পারা যাবে না এটাও তো আমি বলবো না। একটা রক্তের টেস্ট কত লাগবে সেটা তো জানা আছে, এটা যে কোনো লোকই জান। তাকে প্রফিট দেন, আমি কিন্তু প্রফিটও, কিন্তু সে তার মনের মতো মাধুর্য দিয়া প্রফিট নেবে, সেটা তো রেগুলেট হচ্ছে তো এখানে দেশে। আমি বলছি যে সেই জন্যই বলছি হাইয়েস্ট লেভেল তো আপনি দিতে পারেন, লোয়েস্ট লেভেলও করে দিতে পারেন। আপনার এগুলো যাবেন, এটা তো আমরা চাই কিনা, এই চাওয়াটা কে চাবে? আমার একটা মানে সবসময় আনিজি লাগে, সব কিন্তু চায় ওনারা। এদেশের জনতার একটা দাবি ডাক্তারদের কাছে, ডাক্তার প্রফেশনালিস্ট, সে সাহায্য করতে পারে, কিন্তু ফয়সালা করার দায়িত্বটা কিন্তু তার না। আজকে সেক্রেটারি সাহেব যে, মন্ত্রী সাহেব যে, এমপি সাহেবরা যারা সংসদীয় কমিটি আছে, তারা কি করে এগুলো? আমার কাছে আমি কিন্তু এখন জনগণের সামনে পড়ে যাই, এবং জনগণ আমার অপকর্মটা দেখে, কিন্তু আমার অপকর্মটা তো জনগণ কন্ট্রোল করতে পারবে না, তাদের কাছে কিন্তু যায় না। আর আমার কিছু লোকের জন্য কিন্তু আমি ব্লেমড হই। আমার এরকম ডাক্তাররা আছে, যদি আমি সরকারি হাসপাতালে নিজের রক্ত দিয়েও তো রুগীকে বাঁচায়, কিন্তু সেটা তো কোনো অ্যাপ্রিসিয়েশন আমি ওইরকম পাই না। তা আমার কথাটা হচ্ছে যে পুরো জিনিসটা এই জায়গাতে প্রচুর মানে টাকার খনি আছে, দুর্বৃত্তের একটা প্রবণতা আছে, সেটাকে রেগুলেট নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণটাই আপনাকে মূল জায়গা, আপনারা করলে পারবেন না। স্যার আপনার কাছে একটা ইয়ে হলো ওষুধের দাম। ওষুধের আগে একটু এই জায়গাটায় আসি, স্যারের সঙ্গে আমি একটু যোগ করতে চাই। আমাদের ইকবাল ভাইও ওই জায়গাতেই গেছেন। এই যে আপনার কমিশনের একটা বিষয় আছে, বেসরকারি হাসপাতালগুলোতেই মেইনলি এই সমস্যাটা, কিন্তু সরকারি হাসপাতালে কম, বেসরকারি হাসপাতালেই বেশি। একজন রোগী তার যে ডায়াগনস্টিক টেস্ট লাগবে, এটা অবশ্যই রোগ ভালো করে নির্ণয়ের জন্য, যখন তার অন্যান্য সিমটমসগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না, তখন তার পরীক্ষাটা করা দরকার, এবং রোগের সঠিক ডায়াগনোসিসের জন্য এই ডায়াগনস্টিক টেস্ট লাগবে। কিন্তু মুশকিলটা হলো যে এই জায়গাটাতে আমরা দেখি যে ওই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, স্যার আলোচনা করলেন, ইকবাল ভাই বললেন, আপনিও উপস্থাপন করলেন যে ওষুধের টেস্ট কয়টা লাগে, এবং এই যে অনাবশ্যক যেটা স্যার বলছিলেন অ্যাবিউজ,
ওই এবিউজটার কারণের একটা বোধহয় একটা আর্থিক কারণ আছে। আর্থিক কারণটা হলো যে আপনার একটা পরীক্ষা করতে যখন নাকি আমি প্রেসক্রিপশন দিলাম, অ্যাডভাইস দিলাম একজন পেশেন্টকে অমুক জায়গায় যাও, গিয়ে ব্লাড টেস্টটা করে আনো, ওখান থেকে আমি কিন্তু একটা পার্সেন্টেজ পাচ্ছি। রুগী যেই টাকাটা দিচ্ছে সেই টাকার একটা অংশ কিন্তু আবার আমি ডাক্তার হিসেবে কমিশন, এবং এই কমিশনটা আমি জানি না কোথায় কত, এটা একটা গোপন বিষয়। তবু আমরা বিভিন্ন জায়গায় লোক মুখে শুনি, আমাদের যারা বন্ধুরা ডাক্তার আছেন তাদের কাছ থেকে শুনি, আমাদের কয়েকজন পরিচিত লোকজন বন্ধু বান্ধব তারা ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তারাও বলেন 30 থেকে 35% ডাক্তার পেয়ে থাকেন। ভালো ডাক্তার, পরিচিত ডাক্তার, নাম করা ডাক্তার যারা, তারা নাকি আরো বেশি পান। তো এখন ধরুন একটা 1000 টাকার একটা টেস্ট, একটা গরিব রোগী 1000 টাকা দিয়ে একটা পরীক্ষা করলো, তাকে যদি তার এই টাকাটা জোগাড় করতে তার খুব কষ্ট হচ্ছে, এবং সেই কষ্টের টাকার 300 থেকে 350 টাকা ডাক্তার সাহেবের পকেটে যাচ্ছে। এখন ডাক্তার সাহেব কিন্তু স্বাভাবিকভাবেই, ব্যাপারটা হলো একটা অমানবিক বিষয়, ডাক্তারি প্রফেশনটা হলো একটা অসম্ভব রকমের মানবিক প্রফেশন। এখনো ভারতে কোনো কোনো ডাক্তারকে দেবতা বলে, তারা ঠিক ডাক্তার বলে মনে করে না যে মানুষ। আমাদের দেশেও কিন্তু অনেক এই ধরনের অনেক নমস্য শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন, এবং আমাদের দেশে আজকে যে সরকারি যে চিকিৎসা ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একদিনে হয়নি। এই ধরনের কিছু ব্যক্তিত্ব ছিলেন বলেই কিন্তু বাংলাদেশে অনেকগুলো হসপিটাল এবং নেটওয়ার্কটা তৈরি হয়েছে আজকের যে অবস্থানটা। তো সেখানে ওই কিছু ডাক্তার, আমি সবার কথা বলছি না, কিছু ডাক্তার তারা ওই যে কমিশনের লোভে টেস্টের সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছেন, এই জায়গাটা বন্ধ করা দরকার। সরকার যখন এরকম একটা নিয়ম করবেন, যেটা ইকবাল ভাই বিএম এর উনি মহাসচিব, ওনারা প্রপোজাল দিচ্ছেন, রশিদ স্যার অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কথা বলছেন, আমিও মনে করি যে এই জায়গাটাতে যখন একটা রেগুলেটরি কিছু একটা আসবে, তখন এই কমিশনের ব্যাপারটা তুলে দেওয়া দরকার। 1, 2 হচ্ছে ওই যে ডায়াগনস্টিক সেন্টারকে বলে দেওয়া যে তুমি এখন থেকে ওই কমিশন দেবে না, যদি কমিশন দেওয়া হয় তাহলে তাকে আইনের আশ্রয় আনতে হবে। তো এই দুইটা জায়গাতে যদি আমরা করি, একটা হলো যে ডাক্তার সাহেবকে মোটিভেট করা, ডাক্তার সাহেবদেরকে মোটিভেট করার কাজটা কিভাবে করা যায়, এটা তাদের অ্যাসোসিয়েশন আছে বা মানে অন্যান্য বডিরা আছে, বিএমডিসি আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। আর ডায়াগনস্টিক সেন্টারগুলোকে এই কমিশন দেওয়াটা বন্ধ না করতে পারলে, ওই যে আপনি বললেন যে আলোচনার মধ্যে এসছে আমাদের এবিউজ, এই এবিউজের বিষয়টা কিন্তু কমবে না, এটা কিন্তু থাকতেই হবে। স্যার একটা লাস্ট প্রশ্ন এবং শেষ পর্যায়ে আছি, ওষুধের দাম নিয়ে স্যার কথা উঠে গেছে, এবং ইচ্ছা মতো দাম সবসময় থাকে, মানে সারাক্ষণ স্যার দেখা যাচ্ছে সেবার মানের, আপনি বলছেন সেবার সাথে সাথে কিন্তু ওষুধের দাম এবং মান নিয়েও কিন্তু বহু ধরনের অভিযোগ, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এইটা থেকে স্যার শেষ পর্যায়ে আছে স্যার, আপনি সংক্ষিপ্তভাবে বলেন। অনেকগুলো কারণ, তো সবগুলো কারণ এখানে আলোচনা করা যাবে না, আমার মনে হয় একটা আলাদা করে হয়তো নেওয়া যায়। প্রথম কথাটা হচ্ছে যে একটা প্রেসক্রিপশনের মধ্যে 5টা 6টা 7টা ওষুধ থাকে, আসল ওষুধ কয়টা? এবং বাকি যে ওষুধগুলো ফুড সাপ্লিমেন্ট, আপনি দেখবেন যে অ্যান্টিবায়োটিক তার সঙ্গে অন্যান্য ওষুধ, এগুলোর যে টোটাল দাম তার চাইতে বেশি হচ্ছে ওই 1টা 2টা ফুড সাপ্লিমেন্ট। এবং এই ফুড সাপ্লিমেন্টগুলোর যে দামটা, এই দামটা যদি মূল ওষুধের চাইতে, আসল ওষুধের চাইতে, দরকারি ওষুধের চাইতে বেশি হয়, তো তাহলে সেখানে স্বাভাবিকভাবেই রোগীর কষ্ট হচ্ছে, এবং রোগীর মনে হবে যে কিরে, আগে তো চিকিৎসা করতে 200 টাকা লাগতো, এখন ওষুধ কিনতে গিয়ে 600 টাকা লাগছে। কিন্তু তার মানে এইটা কিন্তু তাকে কেউ বলছে না যে এই অপ্রয়োজনীয় যে ওষুধটা, ফুড সাপ্লিমেন্ট না খেলে কেউ মারা যাবে না। এই জায়গাটাতে আমাদের দানিশ ভাইয়ের সাপ্লিমেন্ট করি সেটা না, দানিশ ভাই যেটা জিজ্ঞেস করছেন সেটা, ওটা তো দুর্বৃত্তায়ন, ওটার মধ্যে না। আপনার ওষুধের দাম ধরেন স্পেসিফিক, ধরেন সিপ্রোফ্লক্সাসিন, এই সিপ্রোফ্লক্সাসিন আপনার 6 টাকা থেকে 20 টাকা দামে বিক্রি হচ্ছে, বা হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ওষুধ আপনার মার্কেটে নেই, সেটাকে দাম বাড়ায় আপনার ধরেন যেটা 12 টাকা ছিল সেটাকে আপনার 20 টাকা করে ফেললো। এই বিষয়টা উনি জানতে চাচ্ছেন। এবং আর একটা বিষয়, যে ধরেন একটা প্যারাসিটামলের মধ্যে 2 পয়সার ক্যাফিন দিয়ে আপনার 8 আনার প্যারাসিটামলের মধ্যে 2 পয়সার ক্যাফিন দিয়ে আপনার এটার দাম 1.5 টাকা করে দিচ্ছে, এই বিষয়টা আসলে আপনার কাছ থেকে জানতে চাই। এই বিষয়টার একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের ওষুধের দাম নিয়ন্ত্রণের যে সিস্টেমটা, এইটা কিন্তু 82 সালের ওষুধ নীতির মধ্যে ছিল। এখন এই ওষুধ নীতি 82 সাল থেকে ঠিক মতোই চলে আসছিল যে 150টা এসেনশিয়াল ড্রাগসের যে দাম, এই দামটা সরকার নির্ধারণ করবেন। এখন কিন্তু সরকারের হাতেও এটা নাই। 1994 সালে আমাদের সময় কিন্তু 94 সালে কিন্তু এই গোলমালটা শুরু হলো। আমরা এটা নিয়ে পরবর্তীকালে একসময় আলোচনা করব, এবং এখানে ওষুধের দোকানদারের ভূমিকাটা কিন্তু বড় একটা রোল প্লে করছে।
অতএব ওষুধের কোম্পানি, দোকানদার, সিজনাল ভেরিয়েশন, বন্যা আসলে স্যালাইনের দাম বাড়ে, বন্যা আসলে অ্যান্টিবায়োটিকের দাম বাড়ে, আমাশার ওষুধের দাম বাড়ে, এই বিষয়গুলো আসলে তার মানে খুবই ভেরিয়েবল। সুযোগ নিয়ে নিচ্ছে দোকানদার। 82 সালের ওষুধ নীতিটা দুর্বৃত্তায়ন হয়ে গেছে হয়ে গেছে, দুবার। মানে এটা নতুন করে 94 একটা অর্ডিন্যান্স দরকার এবং ইয়ে করা 2004 দরকার। চারে। এটা করা হয়েছে স্যার, কিন্তু আমাদের সময় শেষ হয়েছে, স্যার আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।